ক্লাসটা রেকর্ড করব। অনার্স প্রথম বর্ষ মনোবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ। তোমাদের ইতিপূর্বে 9 প্রশ্ন পর্যন্ত পড়ানো হয়েছে নতুন সিলেবাস অনুসারে। আজ আমরা তারপর থেকে শুরু করব। তো আমি 9 প্রশ্নটা আরেকটু তোমাদের পড়াতে চাই। 9 পর্যন্ত হয়েছে, তো 9 প্রশ্নটা একটু দেখে নেই যারা গতদিন মিস করেছিলে তাদের জন্য। বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য বা গুণাবলী উল্লেখ করো। বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় নয়, বরং কোনো বিষয়কে জানার যে সুশৃঙ্খল ও যুক্তি নির্ভর পদ্ধতি, তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। অর্থাৎ বিজ্ঞান কিন্তু কোনো নির্দিষ্ট বিষয় না, যে পদার্থ বিজ্ঞান একটা নির্দিষ্ট বিষয়, এরকম না। বিজ্ঞানটা হচ্ছে বিশেষ জ্ঞান। পৃথিবীর যে কোনো বিষয়ে তুমি যদি পরীক্ষা নিরীক্ষা প্রয়োগ করো, যুক্তি প্রয়োগ করো, শৃঙ্খলা প্রয়োগ করো, এই যে পদ্ধতিগুলো, তখনই সেটাকে আমরা বলতে পারি বিজ্ঞান। তো বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় নয়, বরং কোনো বিষয়কে জানার একটা সুশৃঙ্খল ও যুক্তি নির্ভর পদ্ধতি। মনোবিজ্ঞান সহ যে কোনো বিজ্ঞান তার গবেষণার বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা প্রমাণের সুনির্দিষ্ট কিছু নিয়ম বা গুণাবলী অনুসরণ করে, যা বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য নামে পরিচিত। প্রশ্নানুসারে এখন আমরা আলোচনা করব কার্যকারী সংজ্ঞা ও বস্তুনিষ্ঠতা। নিয়ন্ত্রিত পরিবেশ ও পর্যবেক্ষণ, পুনরাবৃত্তি ও সাধারণীকরণ, এগুলো আসলে কি এটা আমরা বুঝব। তো প্রথমেই আমাদের কার্যকারী সংজ্ঞা এই জিনিসটা কি সেটা বুঝি। সংজ্ঞা হলো একটি জিনিস কি বা কেন, তার উত্তরে আমরা যা পাই তাই হলো সংজ্ঞা। অর্থাৎ সংজ্ঞার মাধ্যমে ওই বস্তুটি সম্পর্কে আমরা জানতে পারি, তার পরিচয় পাই। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম গুণ হলো গবেষণার বিষয়কে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। অর্থাৎ গবেষক ঠিক করেন কোন বিষয়টি পরিমাপ করবেন, তা আগে থেকেই সুনির্দিষ্ট করে নেওয়া, যাতে কোনো দ্ব্যর্থকতার সৃষ্টি না হয়। তাহলে দেখো, বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম গুণ হলো গবেষণার বিষয়টিকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা। গবেষক ঠিক কোন বিষয়টি পরিমাপ করবেন তা আগে থেকেই সুনির্দিষ্ট করে নেওয়া, যাতে কোনো দ্ব্যর্থকতার সৃষ্টি না হয়। 2 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। অর্থাৎ একটা পরিবেশের মধ্যে, যেই পরিবেশটা তোমার হাতে থাকবে, বিজ্ঞানী কখনো খামখেয়ালি ভাবে কোনো কিছু পর্যবেক্ষণ করে না। তিনি পরীক্ষাগারে নির্দিষ্ট চলকগুলোকে নিয়ন্ত্রণ করে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করেন। অর্থাৎ ধরো একজন সায়েন্টিস্ট, তিনি বাতাস থেকে পানি তৈরি কিভাবে করা যায় সহজে, তার গবেষণা করছেন। তাহলে কখন বাতাস থেকে বাতাস নিয়ে একটা পদ্ধতিতে পানি তৈরি করা যায়, সেটা তিনি বারবার একই পরিবেশে, ওই পরিবেশে ধর মরুভূমিতে গিয়ে ক্যাম্প করে তিনি চেষ্টা করছেন। পুনরাবৃত্তি ও যথার্থতা প্রমাণ। বৈজ্ঞানিক পদ্ধতির একটি বড় বৈশিষ্ট্য হলো ফলাফল যাচাই করা। একটি পরীক্ষা বারবার করা যায়। এ প্রসঙ্গে প্রখ্যাত দার্শনিক কার্ল পপার বলেন, দি ক্রাইটেরিয়ন অফ দ্য সায়েন্টিফিক স্ট্যাটাস অফ এ থিওরি ইজ ইটস ফলসিবিলিটি অর টেস্টাবিলিটি। একটি তত্ত্বের বৈজ্ঞানিক মর্যাদার মাপকাঠি হলো এর পরীক্ষণযোগ্যতা। দি লজিক অফ সায়েন্টিফিক ডিসকভারি। অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল বিশ্বের যে কেউ পুনরায় পরীক্ষা করে এর সত্যতা যথাযথ প্রমাণ করতে পারেন। অর্থাৎ একটা বিজ্ঞানী, তিনি একটা বিষয় আবিষ্কার করেছেন, যেমন অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, এটা একজন বিজ্ঞানীর আবিষ্কার। সেটা তুমি নিজেও তোমার বাড়িতে পরীক্ষা করে যদি দেখো, দেখবে যে ঘটনা সত্য। এই যে পরীক্ষা করে বিজ্ঞানের বিষয়গুলো সব জায়গায় সর্বক্ষেত্রে একই রকম রেজাল্ট দিবে।
তো আমরা যদি এই বিষয়টিকে, বিজ্ঞানের এই বিষয়টিকে একটা চার্টের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমরা দেখতে পাবো প্রথমত আমাদের সমস্যা নির্বাচন, তারপরে কার্যকারী সংজ্ঞা দিতে হয়, তারপর নিয়ন্ত্রিত পরীক্ষণ, এরপরে পুনরাবৃত্তি, তারপরে সাধারণীকরণ। পুনরাবৃত্তি তারপরে সাধারণীকরণ মানে জেনারেলাইজেশন। বারবার বারবার টেস্ট করে দেখা হয়, টেস্ট করে দেখার পর সেটাকে জেনারেলাইজ করা হয়। যেমন একটা কোম্পানি পোকা মারার ঔষধ আবিষ্কার করছে, তো এটা মার্কেটে ছাড়ার আগে, এই পোকা মারার ঔষধটা মার্কেটে ছাড়ার আগে তারা কিন্তু বারবার ওই পোকার উপর এই স্প্রেটা, বিষটা প্রয়োগ করে দেখেছে। যখনই তারা প্রয়োগ করে দেখছে যে বারবার দেখা গেছে ওই পোকাগুলো মারা যায়, তখনই তারা কিন্তু সেটা মার্কেটে নিয়ে এসেছে। এটাই হলো, দেখো, প্রথমত ধরো ধরো পোকা তারা নির্বাচন করলো যে এই পোকাগুলা ক্ষেতের ফসলের ক্ষতি করছে। তারপর তারা সংজ্ঞা দিল যে এই পোকাগুলো কি এবং এই পোকাগুলো কেন হয়, কিভাবে এদের মারা যায়। তারপরে নিয়ন্ত্রিত পরীক্ষণ, তারপরে তারা ওই পোকা, ওই ধরনের পোকাগুলা কোন কোন কেমিক্যালে মারা যায়, বংশ বিস্তার করতে না পারে, সেগুলা তারা পরীক্ষা চালাইলো। অনেকদিন পরীক্ষা চালানোর পর তারা বারবার টেস্ট করে দেখলো, কৃষকদের মাঝে 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 দিয়ে দেখলো, পরীক্ষা করলো। এরপর তারা বললো হ্যাঁ, যে এই ওষুধটা প্রয়োগ করলে এই পোকাগুলা মারা যায়। এটাকে বলা হয় জেনারেলাইজেশন। এই প্রশ্নের সমালোচনায় আমরা বলতে পারি, সমাজবিজ্ঞানীদের মতে বৈজ্ঞানিক পদ্ধতির কঠোর নিয়মকানুনের মধ্যে ফেলে মানুষের মন ও আবেগের মতো সূক্ষ্ম বিষয়গুলোর শতভাগ সঠিক পরিমাপ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশ অনেক সময় কৃত্রিম হয়ে যায়। দ্বিতীয়ত, পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশ অনেক সময় কৃত্রিম হয়ে যায়, ফলে গবেষণার ফলাফল সব সময় বাস্তব ও স্বাভাবিক জীবনে হুবহু মিলে যায় না। কারণ পরীক্ষাগারে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো বাস্তব জীবনের সাথে হুবহু মিলে না। পরিশেষে আমরা বলতে পারি, কিছু সীমাবদ্ধতা থাকলেও বৈজ্ঞানিক পদ্ধতি জ্ঞান অন্বেষণের সবচেয়ে নির্ভরযোগ্য পথ। এর বস্তুনিষ্ঠতা ও প্রমাণযোগ্যতা, যৌক্তিক কাঠামোর কারণেই মনোবিজ্ঞান আজ স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান হতে পেরেছে। তাহলে এই প্রশ্নটা তোমরা কি বুঝতে পারছো? বলো, এই প্রশ্ন কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারো, তাহলে মেসেজে রেসপন্স করো, ইয়েস লিখে মেসেজ দাও। এই যে এখানেই, অর্থাৎ এখানে আমি দেখতে চাই কে কে বুঝছে। এই যে শহীদুল ইসলাম বলছে যে সে বুঝছে। আর আর কে কে বুঝছে? এর রেসপন্স করতে হবে, না হলে মনোযোগ দিতে পারবে না। অনলাইন ক্লাসের নিয়ম আছে যে যখন আমি বলবো তখন তোমাদের রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে তোমরা যে ক্লাস করছো এটা আমি বুঝতে পারবো না, এবং তোমরাও দেখা যাবে যে ক্লাস চালু করে দিয়ে যা দা তোমরা রান্না করা শুরু করে দিছো বা কেউ শুয়ে ঘুমাইছো। শুধু একজন রেসপন্স করছে, পড়া বুঝতে পারছো কিনা? জয়নুল আবেদিন, লাইক বাটন দাও যদি বুঝে থাকো। সূচনা রানী, স্যার পারছি। তারপরে এই যে V2043, কারিমা, কৃষ্ণা রায়। কারিমা তো জয়েন করেনি। হ্যাঁ, এই V2043 বলছে সে বুঝছে। কৃষ্ণা, রিদি, তোমরা কি ঘুমাচ্ছ নাকি? রিদি বলছে সে স্যার বুঝছে। বুঝতে পাইছি। আচ্ছা ঠিক আছে, আমি যখন বলবো তখন রিয়াক্ট দিবে, না হলে তোমরা যে ঘুমাই পড়নি তার গ্যারান্টি কি আছে? আচ্ছা, এবার আমরা পড়বো 10 নম্বর প্রশ্ন। এটার নাম হলো সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো ব্যাখ্যা করো। এই প্রশ্ন তেমন ইম্পর্টেন্ট নয়, শুধু একবার রিডিং পড়াবো। সামাজিক গবেষণা হলো সমাজ, মানব সম্পর্ক এবং সামাজিক সমস্যা সম্পর্কে বৈজ্ঞানিক উপায়ে নতুন জ্ঞানের অনুসন্ধান প্রক্রিয়া। কোনো সামাজিক ঘটনাকে আবেগ বা অনুমানের ভিত্তিতে বিচার না করে যখন সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ধাপ বা নিয়ম অনুসরণ করে
তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় তখনই তা প্রকৃত সামাজিক গবেষণায় রূপ নেয়। প্রশ্নানুসারে এখন আলোচনা করব সমস্যা নির্বাচন ও প্রকল্প গঠন, গবেষণার নকশা ও তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও সাধারণীকরণ। সমস্যা নির্বাচন, সিলেকশন অফ দ্য প্রবলেম। গবেষণার প্রথম ধাপ হলো একটি সুনির্দিষ্ট সামাজিক সমস্যা নির্বাচন করা। সমস্যাটি অবশ্যই বাস্তব ও গবেষণাযোগ্য হতে হয়। যেমন সমাজে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ, এটা হচ্ছে যে একটা দেখা যাচ্ছে যে একটা অঞ্চলে কিশোর অপরাধ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সমস্যাটি অবশ্যই বাস্তব এবং গবেষণাযোগ্য হতে হবে। যেমন সমাজে কিশোর অপরাধ বৃদ্ধির কারণ। আচ্ছা, তো এটা আসলে ব্যাপারটা আমি তোমাদের বলি। এই যে বিভিন্ন বিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানীরা গবেষণা করে তারা সুপারিশ দেয় যে এই গবেষণাগুলো থেকেই কিন্তু আইন প্রণয়ন করা হয়, তারপর পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে কি কারণে এই কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে সেগুলো অভাব পূরণ করা হয়, ব্যবস্থা নেওয়া হয় আর কি। তো আমাদের এই যে গবেষণার যে ধাপ, সেই ধাপের প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন। মনে রেখো, তাহলে প্রথম সমস্যা নির্বাচন করতে হয়, এরপরে প্রকল্প প্রণয়ন। প্রকল্প প্রণয়ন মানে হচ্ছে সিআইডি, তোমরা তো দেখেছো সিআইডি কলকাতাতে যেমন ওরা আগে থেকে কে খুন করতে পারে তার জন্য ওরা কিছু সন্দেহ করে যে অমুকে খুন করতে পারে, এ খুন করতে পারে, এর সাথে জড়িত আছে। তারপর তারা তাদের এই অ্যাজাম্পশন গুলো, অর্থাৎ এই প্রকল্পগুলো, অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে, কি কি কারণে এই ঘটনাটা ঘটতে পারে সেগুলো নির্ধারণ করাই হচ্ছে প্রকল্প প্রণয়ন করা। প্রকল্প মানে প্রমাণের আগেই বিষয়গুলোকে সন্দেহের মধ্যে নিয়ে আসা, ধরে নেওয়া। সমস্যাটি নির্বাচনের পর গবেষক তার নিজস্ব অভিজ্ঞতা থেকে একটি বাস্তব ও যৌক্তিক সমাধান বা অনুমান দাঁড় করান। একই প্রকল্প বা হাইপোথিসিস বলা হয়, একেই প্রকল্প বা হাইপোথিসিস বলা হয়। এ প্রসঙ্গে প্রখ্যাত সমাজবিজ্ঞানী পিভি ইয়ং বলেন, এ হাইপোথিসিস ইজ এ প্রভিশনাল সেন্ট্রাল আইডিয়া হুইচ বিকামস দ্য বেসিস ফর ফ্রুটফুল ইনভেস্টিগেশন। প্রকল্প হলো একটি সাময়িক কেন্দ্রীয় গবেষণাকে সঠিক পথে পরিচালিত করে। আচ্ছা, এরপরে তথ্য সংগ্রহ বিশ্লেষণ। একই ধাপে গবেষক প্রশ্নমালা, জরিপ বা সাক্ষাৎকারের মাধ্যমে মাঠ পর্যায় থেকে উপাত্ত সংগ্রহ করেন। সংগৃহীত তথ্যগুলোকে পরিসংখ্যানের সাহায্যে সাজিয়ে যৌক্তিকভাবে বিশ্লেষণ করা হয়। তাহলে গেল। এবার 4 নম্বর ধাপ হচ্ছে, তাহলে 3 নম্বর ধাপ হলো আমাদের তথ্য সংগ্রহ বিশ্লেষণ, 4 নম্বর ধাপ হলো সাধারণীকরণ, সিদ্ধান্ত গ্রহণ। ভালো করে দেখো এই সাধারণীকরণ জিনিসটা কি। সাধারণীকরণ মানে হলো সমন্বয় করা। তথ্য বিশ্লেষণের পর প্রাপ্ত ফলাফল যদি প্রকল্পকে সমর্থন করে তবে গবেষক একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হয় যা পুরো সমাজের উপর প্রয়োগ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গবেষণার ধাপগুলোকে যদি চক্রাকার রূপ দেই তাহলে সমস্যা নির্ধারণ প্রথম, দ্বিতীয়ত প্রকল্প প্রণয়ন, প্রকল্প প্রণয়নের পর তথ্য বিশ্লেষণ, উপাত্ত সংগ্রহ এবং আমাদের সবার শেষে তারপরে আছে সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে? তাহলে এখন প্রথমত এর সমালোচনায় আমরা বলতে পারি গবেষক অনেক সময় নিজের অজান্তেই ব্যক্তিগত পছন্দ অপছন্দ দ্বারা বায়াস হতে পারেন। দ্বিতীয়ত সামাজিক গবেষণায় হাউথর্ন ইফেক্ট একটি বড় বাধা। অর্থাৎ মানুষ যখন বুঝতে পারে যে তাদের উপর গবেষণা চলছে তখন তারা অনেক সময় স্বাভাবিক আচরণ না করে কৃত্রিম আচরণ করে। যেমন যখন কাউকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে সুন্দর করে কথা বলে, ভালো করে খুন করছে, অথচ সে বলে স্যার আমি খুন করিনি, আমি মা কালীর দিব্যি দিয়ে বলছি, এরকম করে বলে। কিন্তু যখন মারটার বেশি দেওয়া হয় তখন আবার স্বীকার করে। পরিশেষে বলা যায় সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো অত্যন্ত সুশৃঙ্খল ও ধারাবাহিক। এই ধাপগুলো কঠোরভাবে অনুসরণ করা হলেই
সমাজ জীবন সম্পর্কে প্রাপ্ত তথ্যগুলো বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য, মানব কল্যাণে ফলপ্রসূ হবে। এখন তোমরা আমাকে বলো, বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? কারো কি কোনো প্রশ্ন আছে, বলো। তাহলে প্রশ্ন নাই, তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আমাদের পরবর্তী ক্লাস হবে আজকে 29 তারিখ, 30 তারিখ, সোমবার, বুধবার, বুধবার 1 তারিখ, বুধবার 1 তারিখ অবশ্য মিস নাইট, হ্যাঁ বুধবারে পড়াবো। আগামী ক্লাস বুধবারে। তো ঠিক আছে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো।